হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আজকে বের হয়ে গেলাম বরিশালের উদ্দেশ্যে, মানে আমার গ্রামের বাড়ি যাব। কয়টা বাজে সেটা একটু দেখাই। এই যে 4:44 বাজে। আসলে বের হওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু যেহেতু একটা কোম্পানি চাকরি করি, সময় মতো আসলে বের হইতে পারি না। হঠাৎ করে একটা কাজ হয়ে গেছিল, তো কাজের জন্য দেরি হয়ে গেল। এখন আছে নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতুর সামনে থেকেই আমার জার্নি স্টার্ট করতেছি। দেরি হয়ে গেছে, কিছু করার নাই। আর বরিশাল থেকেও তো আমার বাড়ি অনেক দূরে, অনেক দূরে। তারপরও যেতে হবে, কারণ বেশ কয়েকদিন ছুটি নিচ্ছি। এরকম ছুটি কখনোই আমি নেই। তা এর আগে আমার বাইকের ফুয়েল লোড করতে হবে এখানে থেকে। দুপুরের খাবারও এখন পর্যন্ত খাওয়া হয় নাই। তা সব মিলে একদম আসি খুবই মানে তাড়াহুড়োর মধ্যেই আছি। একটু ফুয়েলটা লোড করে খাওয়া দাওয়া করে তারপর রিল্যাক্সে যাওয়া শুরু করব। ট্রিপ বিটা 0 করে রাখি। এটা আমার বরিশাল ট্যুরের জন্য 1000 বিসমিল্লাহ বলে জার্নি শুরু। তবে এখন পর্যন্ত দুপুরের খাবার হয় নাই। দুপুরের খাবার খাইতে হবে আগে, কারণ ক্ষুধা নিয়ে বাইক রাইড করা যাবে না। আজকে আমি আপনাদের সাথে হাইওয়ে ট্যুরের কিছু বিষয়, মানে যখন আপনারা হাইওয়ে রাইড করবেন, এই হাইওয়ের সম্পর্কে বা কিছু বিষয় আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অনেকেই হাইওয়ে রাইড করার সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন, ভয় ভীতি পান, বা কোন বিষয় খেয়াল রাখতে হয় হাইওয়ে রাইড করার সময়, তখন অনেকেই এই বিষয়ে নানান ধরনের চিন্তাভাবনা করে থাকেন। তাই আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। দুপুরের খাবার মাত্র শেষ করলাম, এদিকে মোটামুটি ঠান্ডা শুরু হয়েছে। এখন বর্তমানে আছি মুন্সিগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি সিপাহীপাড়া। এই চিকন রাস্তা, এর মধ্যে অনেক অটো, এক্সপ্রেস ওয়েতে উঠবো। তা সেখান থেকে উঠে আবার কথা শুরু করবো আপনাদের সাথে। ওই যে সামনে দেখতেছেন ওই এক্সপ্রেস ওয়ে। আর এই তো শ্রীনগরে চলে আসলাম। আর এখন বাজে 6টা। তা আসলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে। পাশাপাশি এখন একটা চা খাবো, একটা কফি খেয়ে নিলাম, যেহেতু এতক্ষণ মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আর এই এখন উঠবো এক্সপ্রেস ওয়েতে। অনেকদিন পরে আসলাম। সেই পুরনো লোকই এখনও মোটর সাইকেলে সেই আগের মতোই, আগের লেনই আমরা সরাসরি ঢুকতে পারতেছি না, বা পারবো না কবে জানি। এরকমই ভালো, বেশি একটা মানে তাড়াহুড়া করার দরকার নেই। আমি রিল্যাক্সেই যাব আজকে। জাস্ট একটু হাইওয়ে উঠলাম, জাস্ট একটু টান দিয়ে দেখলাম যে আসলে গাড়ির কোনো আছে কিনা, মানে অসুবিধা বা ওরকম কোনো সমস্যা আছে কিনা। অনেকদিন পরে চলে আসলাম পদ্মা সেতুতে। আসলে আমার একটু দেরি হয়ে গেছে, আর ইচ্ছা ছিল দিনের বেলা যাওয়ার, আপনাদের সাথে কথাবার্তা বলতে যাবো সব কিছু, কিন্তু একটু অনেকটা তাড়াহুড়া করেই বের হওয়া লাগছে। যাই হোক, এখন আমাদের মূল বিষয় হলো হাইওয়ে রাইড নিয়ে অনেকেই আসলে অনেক ভয়ে থাকেন, দ্বিধাদ্বন্দ্বে থাকেন, আসলে হাইওয়ে রাইড কিভাবে করবেন। তো সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিব আজকে। 1 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো স্পিড লিমিট করা। আপনি যে কোনো জায়গায় যাবেন বা যখন একটা এক্সপ্রেস ওয়ে রাইড করবেন, সব সময় পর্যাপ্ত টাইম নিয়ে তারপর বের হবেন, কোনো একটা স্পিড লিমিট রাখার চেষ্টা করবেন। 2 নম্বর যে বিষয়টা থাকবে, কোনো সময় হাই স্পিডে ওভারটেকিং করবেন না। হাই স্পিডে ওভারটেকিং খুবই কিন্তু একটা খারাপ জিনিস। ওভারটেকিংয়ের সময় হাই স্পিডে যদি কোনো মতে আপনার একটু 19-20 হয়ে যায়, 19-20ও না, 19.5 থেকে 20 হয়ে যায়, তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার চান্সটা অনেক বেশি থাকবে। 3 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো সবসময় যে ওভার স্পিড গাড়ি, যেই গাড়িগুলো অনেক বাউলি দেয়, ওভার স্পিড করতেছে অনেক বেশি, সেই সব গাড়ি থেকে সবসময় নিজেকে বিতাড়িত রাখবেন। কারণ ওভার স্পিডের গাড়ির সাথে আপনি কখনো পাল্লা দিতে যাবেন না, তার সাথে রেস খেলতে যাবেন না। যাই হোক, আজকে আমি আপনাদের আসলে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব, পাশাপাশি বলার চেষ্টা করতেছি বিভিন্ন বিষয়। আর এত অল্প সময় যদি সবকিছু বলে ফেলি তাহলে তো হয় না। আরও সামনে আমার অনেকটা পথ যেতে হবে, মিনিমাম 250 কিলোর মতো। তা আমি মাত্র আসছি 44 কিলোর মতো। তা আমার প্রায় আজকে 220 থেকে 230 কিলোমিটার, মানে এখনো
44-এর পরে এখনো 200 থেকে 220 কিলোমিটার আমার বাইক রাইড করতে হবে। এক্সপ্রেস ওয়েতে উঠলাম, একটু বাইক রাইডিং এনজয় করি। চলে আসলাম এক্সপ্রেসওয়ে টোলে। এখানে একটানা একদম বিরতিহীনভাবে একটানে এই পদ্মা সেতু পার হয়েই একটানে চলে আসলাম। এই সামনে গেলেই ভাঙা, তবে এই যে ভাঙার যে একটা চিত্রটা, এইটা আমার ড্রোন শট নেওয়ার খুব ইচ্ছা ছিল। এই জন্য আমি অনেক চেষ্টা করছি তাড়াতাড়ি বের হওয়া আসার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, কপালে নাই, এই জন্য এই ড্রোন শটটা নিতে বললাম না। একটা ব্রেক নেই এখন। বর্তমানে এসি ভাঙায়, আর এখানে আসলাম 6:44 বাজে। তা 2 ঘন্টা লাগলো নারায়ণগঞ্জ থেকে আসতে। লম্বা একটা ব্রেক নিলাম, আর এখন বাজে 7:11। এখন আগাই বিসমিল্লাহ বলে বরিশাল রোডে। আর এই রোডটা দেখবেন যে আপনারা কি অবস্থা। এই রোডটাকে আমি এত পরিমাণ ভয় পাই, কিন্তু বারবার আমার কাছে সেই রাত্রের বেলায় এসে পড়ে। এই যে অবস্থা। আর আরেকটা জিনিস আমি ভয় পাচ্ছি, আমার বাইকে কোনো ফগ লাইট লাগানো নাই, হেডলাইটের আলো যেটা আছে ওইটাই, কিন্তু ফগ লাইটটা থাকলে খুবই ভালো হতো। রাত্রের বেলা ড্রাইভিং অনেক কমিয়ে দিয়েছি এই ইসের কারণে, কুয়াশার কারণে, বিভিন্ন ইসের কারণে, কিন্তু সেই রাত্রের বেলায় লং জার্নি হয়ে গেল। এই যে ওভারটেকিং করবেন, যখন আপনারা ওভারটেকিং করবেন সবসময় এই সাইড ইন্ডিকেটর দিয়ে তারপর ওভারটেকিং করবেন, যত খালি থাকুক, যত যাই থাকুক। এই সাইড ইন্ডিকেটর দিয়ে ওভারটেকিং করলে পিছনের গাড়ি, সামনের গাড়ি, দুইটা গাড়ি সতর্ক হয়ে যায়। বর্তমানে অনেকেরই দেখেছি মেইন রাস্তায় ওঠার সাথে সাথে এই হ্যাজার্ড লাইটগুলো জ্বালিয়ে দেয়, মানে 4টা লাইট একসাথে জ্বালিয়ে দেয়। এই 4টা লাইট তখনই আপনি জ্বালাবেন যখন আপনার খুব এমার্জেন্সি, বা আপনার বাইকে কেউ আছে, সেও খুব এমার্জেন্সি, মানে মুমূর্ষ, তখন আপনি এই 4টা লাইট একসাথে ব্যবহার করবেন। 4টা লাইট মানেই আমি সোজা যাব চৌরাস্তা দিয়ে, আমি যখন সোজা যাব, ডানে বামে যাব না, তখন আমি 4টা লাইট ব্যবহার করব। কিন্তু কিছু বাইকার আর কিছু লোকজনকে আমি দেখেছি হাই রোডে এই এক্সপ্রেস ওয়েতে ওঠার সাথে সাথেই তারা এই 4টা লাইট একসাথে জ্বালিয়ে দেয়। এখন এই ব্যক্তি কই যাবে সেটাই আসলে বোঝা মুশকিল। এই যে কি অবস্থা, কেউ কাউকে সাইড দিচ্ছে না। এখন বাই চান্স যদি ডান দিকে একটা গাড়ি ঢুকে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। পিছনে যেহেতু গাড়ি আছে, আমাকে সবসময় এখন ইন্ডিকেটর দিয়ে বুঝাইতে হবে যে ডানে গাড়ি আছে, তাই সব সময় কিন্তু সাবধানতা অবলম্বন করা লাগবে। এই যাক, ওতে কোনো সমস্যা নাই, এমনিতেই পাগলা ড্রাইভার। ওই দেখেন কি অবস্থা, পুরো একদম এই গাড়িটারে দেখছেন কি অবস্থা, সামান্য একটুর জন্য। পুনরায় আরেকটা ব্রেক নিলাম, আর এইটা হলো আমার 3 নম্বর ব্রেক। শীতের সময় এত ব্রেক না নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু হাত পা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হয়ে যায়, যার কারণে আরেকটা ব্রেক নিলাম, আর পাশাপাশি আরেকটা চা খেয়ে নিলাম, কারণ এত পরিমাণ ঠান্ডা এখন লাগতেছে, আর কুয়াশা পড়াও শুরু হয়েছে, তাই আর বেশি সময় করা যাবে না, তাড়াতাড়ি আমার বের হয়ে যাইতে হবে। আমার জার্নি শুরু প্রায় 9টা বাজে। অনেকক্ষণ একটা রেস্ট নিলাম, কারণ হাতও সম্পূর্ণ প্রায় বরফ হয়ে গেছে, এরকম অবস্থা।
চলে আসলাম বরিশাল শহরের মধ্যে। এখন বাজে 9:36। তো প্রায় 4.5 ঘন্টা মতো লাগলো আর কি আসতে। বাকেরগঞ্জ চলে আসছি। এখন আমার বরগুনার লাইনে ঢুকতে হবে আর সোজা হলো পটুয়াখালী। এখন একটা ব্রেক নিব, কারণ অনেকক্ষণ ধরে বাইক রাইড করতেছি আর হাত পায়ের অবস্থা এমন ঠান্ডা হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ। এখন আছি বাকেরগঞ্জে। বাকেরগঞ্জ দিয়ে হাতের ডানে ঢোকা লাগে বরগুনা, এই রাস্তায় বরগুনা সুবিদখালী যেহেতু আমার বাসায় দিকে। আর এখন ঘড়িতে সময় 10:23। আপনাদের একটু কুয়াশাটা দেখাই, দেখেন কি অবস্থা কুয়াশার জন্য সামনে কিছু দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা পড়ছে। এই মাঝে মাঝে এই কুয়াশা এই নেই, এই কুয়াশা এই নেই। নির্জন নিরিবিলি এক রাস্তায় বাইক রাইড করতেছি আর ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা, পুরো হাত পা মানে জমে গেছে ঠান্ডায়। এই দেখেন কাঁচা রাস্তা শুরু। সিভিআর কেন নিয়ে আসলাম না, এই দেখেন তার একটা প্রমাণ স্বরূপ। এই রাস্তা দিয়ে যেতে হইতো, তা একবার না বেশ কয়েকবার যাওয়া লাগতো, কারণ আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, এইরকম আওয়া যাওয়া লাগতো। এখন একটা স্পোর্টস বাইক এইরকম রাস্তায় কেমনে নিয়ে আসে আপনারা বলেন তো? যদি আমার বাইক হতো তাহলে আমিও তো আসলে নিয়ে আসতে পারতাম না, কারণ এইসব রাস্তায় একমাত্র এই নেকেড স্পোর্টস বা এক্সেল টাইপের যেগুলো অ্যাডভেঞ্চার বাইক, ট্যুরিং বাইক, সেই সব বাইক ছাড়া এই রাস্তাতে কেমনে নিয়ে আসে? দেখেন রাস্তার কন্ডিশন দেখেন। এই রাস্তায় একটা সিভিআর বাইক নিয়ে আসা সম্ভব? এই এদিকে পায়রা নদী, ওই যে নদী দেখতেছেন, ওই যে নদী, ওদিকে হলো পায়রা নদী। এখন বাজে 12টা, প্রায় 7 ঘন্টার মতো লাগলো। এখনও আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে পৌঁছাতে।